হ্যালো এভরিওয়ান। তো আমরা একটা সিরিজ হিসেবে বিভিন্ন বেসিক টপিক আলোচনা করে আসতেছি কয়েকদিন ধরে। তো সেটার পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা বেসিক ইম্পর্টেন্ট টপিক রেসপিরেটরি সিস্টেম থেকে জানবো। সেটা হলো লাং ফাংশন টেস্টের ডিফারেন্ট মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো, বিশেষ করে পালমোনারি ভলিউমগুলো, তারপরে হোয়াট ইজ ডেড স্পেস এয়ার, হোয়াট ইজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস, হোয়াট ইজ ফিজিওলজিক্যাল ডেড স্পেস, what is alveolar ventilation, what is force vital capacity, what is FEV1। তো এগুলো সম্পর্কে কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু কখনোই রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে একটা ভালো বেসিক নিয়ে আমরা সামনে আগাতে পারবো না। তো আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাসে নার্ভাস সিস্টেমের একটা টপিক, তারপরে আমরা কালকে পড়লাম কি হেমাটোলজির একটা টপিক। তো আজকে আমরা সেটারই পরিপ্রেক্ষিতে সেটারই কন্টিনিউটি মেনটেন করতে গিয়ে রেসপিরেটরি সিস্টেমের একটা টপিক পড়ব। সেটা হলো পালমোনারি ভলিউমস, যেটা আমাদের বেসিকটা খুব বেশি ক্লিয়ার রাখা দরকার। কারণ যে পালমোনারি ভলিউম ভালো মতো বুঝবে না সে কখনোই অ্যাজমা বুঝবে না, সে কখনোই সিওপিডি বুঝবে না। যে FEV1 বুঝবে না সে সিওপিডি বুঝবে না, সে অ্যাজমা বুঝবে না। তো এটা কিন্তু এই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো লেট নাইটে ছাড়া আসলে আমিও ফ্রি হতে পারি না, এবং লেট নাইটটা মানে আপনাদের সাথে ডিসকাশন করতে বেশ মজাই লাগে। তো এই জন্য এটার কন্টিনিউটি হিসেবে আজকে আমরা পড়বো হলো পালমোনারি ভলিউমস। তো ঠিক আছে, তো পালমোনারি ভলিউমসের সবচেয়ে ইম্পর্টেন্ট ভলিউমটা হলো টাইডাল ভলিউম, যেটা দিয়ে আমাদের প্রত্যেকটা ডিসকাশন আর কি শুরু করতে হয়। টাইডাল ভলিউম। তো টাইডাল ভলিউম কি? নর্মাল কোনো রেসপিরেশন চলার সময় আমরা যে পরিমাণ বাতাস ভেতরে নেই কিংবা ছাড়ি। আবার বলছি, নর্মাল রেসপিরেশন নেওয়ার সময় যে আমি আপনার সাথে কথা বলছি এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তো এই যে নর্মাল রেসপিরেশনের সময় যেটুকু বাতাস আমি ইনস্পায়ার করি আর যেটুকু বাতাস আমি বের করে দেই এক্সপিরেশন করে, সেটা হলো টাইডাল ভলিউম। তো আপনারা কি জানেন যে নর্মাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনারা কি জানেন নর্মাল টাইডাল ভলিউম কতটুকু? আপনারা কি জানেন নর্মাল টাইডাল ভলিউম কতটুকু? আজকে আমাদের সব ভলিউমগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যদি ইংলিশে বলি যে দ্য ভলিউম অফ এয়ার ইনস্পায়ার্ড অর এক্সপায়ার্ড উইথ ইচ নর্মাল ব্রেথ ইজ কল্ড টাইডাল ভলিউম, এবং সেটা হলো 500 ml, অর্থাৎ হাফ লিটার। সেটা হলো হাফ লিটার। তার মানে টাইডাল ভলিউম হলো হাফ লিটার, যেটা আমি এই যে কথা বলছি আর শ্বাস প্রশ্বাস কিন্তু নিচ্ছি ইন দ্য মিন টাইম, তাই না? এই যে যতটুকু শ্বাস নিচ্ছি কথা বলতে বলতে, যতটুকু শ্বাস ছাড়ছি, এটার পরিমাণ হলো মাত্র 500 ml বা হাফ লিটার। ওকে, তো টাইডাল ভলিউমের পরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যে সেটা হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তো রিজার্ভ মানে কি? যেটা আমরা ফিউচারে ইউজের জন্য রেখে দেই, সেটা হলো রিজার্ভ ভলিউম, তাই না? তো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এই নামটা শুনেই কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি। ধারণাটা কি? যে ভলিউমটা আমরা ইনস্পিরেশনের জন্য রিজার্ভ হিসেবে রাখতে পারি, ইনস্পিরেশনের জন্য যে ভলিউমটা আমরা রিজার্ভ হিসেবে রাখতে পারি, যেমন কি দ্য এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইনস্পায়ার্ড ওভার অ্যান্ড অ্যাবাভ নর্মাল টাইডাল ভলিউম। তার মানে চিন্তা করেন, এই যে আমি কথা বলতেছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু ইচ্ছা করলে আমি কি তার চেয়ে বেশি শ্বাস আমার ভেতরে নিতে পারি না? অবশ্যই নিতে পারি। এই যে দেখেন, নর্মাল শ্বাস নিলাম, এটা টাইডাল ভলিউম নিলাম, তারপরে এই যে এক্সট্রা যে বাতাসটা আমি ভেতরে নিলাম, এক্সট্রা বাতাসটা, এটা হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম টোটাল কত? কেউ কি বলতে পারবেন আমাকে যে টোটাল ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটা কত? টোটাল ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটা হলো 3000 ml। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটা হলো 3000 ml। কেউ কি আমাকে বলতে পারবেন এই যে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে আমরা ইচ্ছা করলে টাইডাল ইনস্পিরেশন নেওয়ার পরে আরো এই যে রিজার্ভ ইনস্পিরেশনটা নিতে পারি, এই যে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এটার মেইন কাজটা কি? কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম? কে বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম? এক কথায় বলবেন যে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমের কাজটা কি আসলে। এনিবডি? আই এম লুকিং ফর অ্যান্সার।
হ্যাঁ 3000 ml অবভিয়াসলি ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমের ভলিউম হলো টোটাল 3000 ml। তো এটার কাজটা কি? এটার কাজ হলো আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের বডিতে বেশি অক্সিজেনের দরকার হয় না? যখন আমরা দৌড়ঝাঁপ করি তারপরে তখন আমাদের বডিতে কিন্তু মেটাবলিজমও বেশি হয়, আমাদের কার্ডিয়াক আউটপুটও বাড়ে এবং এর সাথে সাথে আমাদের অক্সিজেনেরও নিড বেড়ে যায়। তো সেই এক্সারসাইজে এক্সেস অক্সিজেন বডিকে দেওয়ার জন্য, বডিকে সাপ্লাই দেওয়ার জন্য এই ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটা আমাদের বডিতে আছে এবং এর কাজ হলো এক্সট্রা অক্সিজেন সাপ্লাই দেওয়া ডিউরিং এক্সারসাইজ। তার মানে এটার ইম্পর্টেন্স কি বলবেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম? এটার মেইন ইম্পর্টেন্স হলো এক্সারসাইজের সময় এখান থেকে এক্সট্রা অক্সিজেন কিন্তু আমরা ইচ্ছা করলে দিতে পারি। এই আপনার পালমোনারি ভলিউম এমন একটা জিনিস, এটা আপনার ইতে লাগবে, ফিজিওলজিতে লাগবে, তারপরে এটা আপনার প্যাথোলজিতে লাগবে, ইভেন এটা আপনার মেডিসিনেও লাগবে। ঠিক আছে? তো তার মানে আমরা কিন্তু ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম সম্পর্কে জানলাম। এখন হোয়াট ইজ ইনস্পিরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল ভলিউমের টোটাল যে পরিমাণ বাতাস আমরা লাংয়ের মধ্যে নিতে পারি, এনভায়রনমেন্ট থেকে টোটাল যে পরিমাণ বাতাস আমরা লাংয়ের মধ্যে নিতে পারি, দিস ইজ ইনস্পিরেটরি ক্যাপাসিটি। তো ইনস্পিরেটরি ক্যাপাসিটির মধ্যে কি কি থাকলো তাহলে? এক হলো টাইডাল ইনস্পিরেশন 500 ml বাতাস, তারপরে হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, যে ভলিউমটা রিজার্ভ হিসেবে রেখেছি ইনস্পিরেশনের জন্য, আরো 3000 ml। তার মানে কি হলো ইনস্পিরেটরি ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। তার মানে ইনস্পিরেটরি ক্যাপাসিটি টোটাল কত আসলো? ইনস্পিরেটরি ক্যাপাসিটি টোটাল আসলো টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। টাইডাল ভলিউম 500 আর ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম হলো 3000। তার মানে আপনাদের এখন মাথায় রাখতে হবে যে আমাদের বডিতে ইনস্পিরেটরি ক্যাপাসিটি হলো 3500 ml। ঠিক আছে? তারপরে আসেন আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম যদি থেকে থাকে তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমও অবশ্যই থাকবে। তো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা কি? এই যে আমি কথা বলছি আপনাদের সাথে এবং আমি কিন্তু নিঃশ্বাসও ফেলতেছি। তো নর্মালি ইনস্পিরেশন আমরা 500 ml নেই নর্মাল কন্ডিশনে, ঠিক একইভাবে আমরা এক্সপিরেশনও করি 500 ml, অর্থাৎ টাইডাল এক্সপিরেশনও 500 ml। কিন্তু আমরা কি তার চেয়ে বেশি বাতাস বুকের থেকে বের করে দিতে পারি না? অবশ্যই দিতে পারি, বিশেষ করে যখন দীর্ঘশ্বাস ফেলি আমরা, যে এবার মনে হয় পাস হবে না রে, এই যে দীর্ঘশ্বাস ফেললাম আমরা টাইডাল এক্সপিরেশনের পরেও আরো কিন্তু অনেকটুকু বাতাস বের করে দিতে পারতেছি। তো এই যে এক্সট্রা ভলিউমের বাতাসটা যেটা আমরা টাইডাল এক্সপিরেশনের পরে বের করে দিতে পারি, এটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কেউ কি বলতে পারবেন যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কতটুকু? আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কতটুকু? কতটুকু তুমি বলো তো বাবু, কতটুকু? 1100 ml। 1100 ml, ঠিক আছে? ওকে, তার মানে আমরা কি পেলাম যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হলো 1100 ml। ওকে ফাইন। এখন ইম্পর্টেন্ট একটা ব্যাপার হলো আমরা যে যতটুকু বাতাস বের করে দেই, তারপরে বাতাস পুরাটা বের করে দেওয়ার পরেও আমাদের লাঙে কিছু পরিমাণ বাতাস থেকে যায়। এটা আমরা জোর করেও বের করতে পারবো না, জোর করেও বের করতে পারবো না আমরা বাতাসটা। এই বাতাসটাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। বিড়ালটা এইভাবেই তাকায়, এটা কিছুটা খ্যাকশিয়ালের মতো আর কি, কিন্তু খুবই পেট, মানে খুবই খুবই প্রভুভক্ত এরা। তো তার মানে আমরা কি জানলাম যে যতটুকু বাতাস বের আমরা জোর করে বের করার পরেও লাং থেকে আর বের করতে পারবো না। দ্য ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দ্য লাং আফটার মোস্ট ফোর্সফুল এক্সপিরেশন। আপনি মোস্ট ফোর্সফুল এক্সপিরেশন করলেন, তারপরেও যে পরিমাণ বাতাসটা আমার লাংয়ের মধ্যে এখন আছে, এটা হলো রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে? রেসিডুয়াল ভলিউম হলো টোটাল কত? 1200 ml। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্সটা কি? কেউ কি আমাকে বলতে পারবেন রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্সটা কি? কেউ কি বলতে পারবেন রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্স কি? আমি আপনাদের কাছ থেকে এটা শোনার জন্য ওয়েট করছি, যে কেন এই রেসিডুয়াল ভলিউমটা কি করতেছে, আমাদের কি এমন কাজ করতেছে রেসিডুয়াল ভলিউম।
Prevent collapse of the lung. This is the right answer. Thanks, Adib. Prevent lung collapse. আরে যদি এই বাতাসটুকু না থাকতো তাহলে লাংটা চুপসায় যেত, একদম কলাপস হয়ে যেত। কেন চুপসাতে পারতেছে না? কারণ ওর ভিতরে বাতাস আছে কিছুটা, এই জন্য এটা লাংকে কলাপস হতে দিচ্ছে না। ওকে, ফাইন। তারপরে এখন আমরা জানবো একটা ইম্পর্টেন্ট ক্যাপাসিটি সম্পর্কে, সেটা হলো ভাইটাল ক্যাপাসিটি। সেটা হলো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি? এক কথায় বলি, আপনি বুক ফুলায় শ্বাস নেবেন, একদম বুক ফুলায় শ্বাস নেবেন। আপনি আমার সাথে সাথে শ্বাস নেন, এটা কিন্তু কল্পনা করতে করতে মাথায় গাঁথতে হবে প্র্যাকটিক্যালি। একদম বুক ফুলায় আপনি শ্বাস নিচ্ছেন, তারপরে আপনার লাঙে এখন যে পরিমাণ বাতাস আছে পুরা বাতাসটা আপনি বের করে দেবেন, একদম পুরা বাতাসটা, মানে যার পরে আপনি আর বাতাস বের করতে পারবেন না। এইটা হলো ভাইটাল ক্যাপাসিটি। তার মানে ভাইটাল ক্যাপাসিটির মধ্যে কি কি পড়ছে? টাইডাল ভলিউম, তারপর হলো ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে পুরা লাংটা ফুলাইছি, তারপরে আমরা যখন বের করে দিচ্ছি পুরা লাং ফুলায় পুরা লাংয়ের ভেতরে সব বাতাস বের করে দেওয়াকেই ভাইটাল ক্যাপাসিটি বলে। তাহলে পুরা লাং ফুলাইছেন আপনি, হলো টোটাল টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম টোটাল 3500 ml। আবার বের করার সময় টাইডাল ভলিউম বের করছেন, তারপরে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটাও বের করে দিচ্ছেন, এবং সাথে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা ছিল সেটাও কিন্তু আপনি বের করে দিচ্ছেন। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হলো 1100 ml। তার মানে 3500 প্লাস 1100 ml টোটাল 4600 ml। এইটা হলো আমাদের ভাইটাল ক্যাপাসিটি। এক কথায় যদি বলি যে পুরো লাংটা ফুলিয়ে লাংয়ের ভেতরে থাকা সব বাতাস যদি আপনি বের করে দেন, এই যতটুকু বাতাস আপনি বের করে দিলেন, দিস ইজ কল্ড ভাইটাল ক্যাপাসিটি। তো বোঝাই যাচ্ছে যে পুরা লাংটা ফোলানোর সময় আপনি কতটুকু বাতাস ভেতরে ঢুকালেন। এক হলো টাইডাল ভলিউম প্লাস ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম 3500 ml। কিন্তু বের করার সময় এই ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম টাইডাল ভলিউম দুটোই বের করে দিলেন, সাথে আর কি বের করছেন? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো টোটাল তাহলে কত হলো? ওইদিকে 3500 প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কতটুকু? 1100, টোটাল 4600 ml। তার মানে দিস ইজ কল্ড ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ভাইটাল ক্যাপাসিটি আমাদের আসলে এটার ইম্পর্টেন্সটা কি? এটা কি ইন্ডিকেট করে? ভাইটাল ক্যাপাসিটি এটা কি ইন্ডিকেট করে? কেউ কি বলতে পারবেন আমাকে? ভাইটাল ক্যাপাসিটি এটা কি ইন্ডিকেট করে? এনিবডি? ভাইটাল ক্যাপাসিটি ইন্ডিকেট করে আপনার রেসপিরেটরি মাসেলের স্ট্রেংথ কতটুকু। এক হলো শ্বাস নেওয়ার সময় রেসপিরেটরি মাসেলের স্ট্রেংথ দিয়ে শ্বাস নিচ্ছেন, আর হলো ছাড়ার সময় বাতাসটা তো ছাড়তেছেন, তারপরে আবার ভর দিয়ে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটাকেও কিন্তু বের করে দিচ্ছেন। তার মানে এটা ইন্ডিকেট করে দ্য স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল। দেখেন, মেডিকেলের পড়া এমনই বোরিং, বিড়ালও ঘুমায় গেছে। তাহলে বিড়াল ঘুমালে আমাদের ঘুম আসবে না কেন বলেন? তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন যে ফাংশনাল মানে ভাইটাল ক্যাপাসিটি জিনিসটা কি, তাই না? তো ভাইটাল ক্যাপাসিটির ইম্পর্টেন্স হলো ইট ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্য রেসপিরেটরি মাসেল। তো এখন আরেকটা ক্যাপাসিটির কথা যদি বলি, সেটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা হলো নর্মালি টাইডাল এক্সপিরেশন করার পরে যে পরিমাণ বাতাস আমার লাংয়ের মধ্যে থেকে যায়। এই যে আমি কথা বলছি, এর মধ্যে তো আমি শ্বাসও ছাড়ছি না। কতটুকু ছাড়ছি? মাত্র 500 ml ছাড়ছি। কিন্তু এখন আমার বুকের মধ্যে কতটুকু বাতাস আসছে? এই যে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম বের করে দিলাম, তার মানে 1100 ml, আর লাংয়ের মধ্যে মজুদ আছে আরো হলো রেসিডুয়াল ভলিউম 1200 ml, টোটাল 2300 ml। এইটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ টাইডাল এক্সপিরেশনের পরে যে পরিমাণ ভলিউমটা আমাদের লাংয়ে থাকে সেটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো যাই হোক, এখন আমরা ভাইটাল ক্যাপাসিটি পর্যন্ত জেনেছি। তো ভাইটাল ক্যাপাসিটি কি আবার একটু বলি সামান্য করে, যে টোটাল লাংটা ফুলায় লাংয়ের ভেতরে সমস্ত বাতাস বের করে দেওয়া। তো সেটা হয়েছে 4600 ml। কিন্তু এই 4600 ml বের করে দেওয়ার পরেও লাংয়ের মধ্যে কিন্তু কিছু বাতাস রয়ে গেছে, যেটাকে আমরা বললাম রেসিডুয়াল ভলিউম। এখন এইটাকে যদি ভাইটাল ক্যাপাসিটির সাথে আমি যোগ করি, তাহলেই আমরা যে জিনিসটা পাবো, দিস ইজ টোটাল লাং ক্যাপাসিটি। তার মানে টোটাল লাং ক্যাপাসিটি কি?
ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। ভাইটাল ক্যাপাসিটি 4600 ml, তার সাথে আপনি 1200 ml যোগ করে দিলেন, তাহলে 4600 প্লাস 1200 ml টোটাল কত হলো? 5800 ml। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি হলো 5.8 লিটার। টোটাল লাং ক্যাপাসিটি কত হলো? 5.8 লিটার, তাই না? এখন আর একটা জিনিসের সাথে আমরা পরিচিত, সেটা হলো FeV1। আচ্ছা, এফভিসি কি? এফভিসি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, অর্থাৎ আপনি ভাইটাল ক্যাপাসিটিটা অনেক জোরে ফোর্সের সাথে বের করবেন, এই যে এটা হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। মানে এমনিতে লাং একদম সর্বোচ্চ ফুলিয়ে আস্তে আস্তে বের করলে সেটাও ভাইটাল ক্যাপাসিটি হবে, কিন্তু ভাইটাল ক্যাপাসিটিটা যদি আপনি ফোর্সফুলি বের করেন, এটা হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। তো এই যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি আপনি দেখাচ্ছেন, এই যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি আপনি বের করে দিলেন, প্রথম সেকেন্ডে কতটুকু বের হলো আপনার লাং থেকে, দিস ইজ কল্ড ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড বা FeV1। তার মানে হোয়াট ইজ FeV1? FeV1 হলো প্রথম সেকেন্ডে ফোর্স ভাইটাল ক্যাপাসিটির কতটুকু বের হচ্ছে। হোয়াট ইজ FeV1 কি? তাহলে ফার্স্ট সেকেন্ডে, অর্থাৎ ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যে আপনি ফোর্সফুলি ভাইটাল ক্যাপাসিটির বাতাসগুলো বাইরে বের করে দিচ্ছেন, ফার্স্ট সেকেন্ডে কতটুকু বের হচ্ছে, দিস ইজ কল্ড ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড। তো এটা কি ইন্ডিকেট করে বলেন তো? নর্মালি আমি বলি, নর্মালি FeV1 হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটির প্রায় 80%। নর্মালি FeV1 হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটির প্রায় 80%, অর্থাৎ প্রথম সেকেন্ডে ফোর্স ভাইটাল ক্যাপাসিটির প্রায় 80% বাতাসই বের হয়ে যায়। আমি যে ব্যাপারটা একটু দেখাচ্ছি আপনাদের, ধরেন এটা হলো ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, আর এটা হলো ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। দেখেন 80% বাতাসই মোটামুটি প্রথম সেকেন্ডেই বের হয়ে যায়। তো দিস ইজ কল্ড ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। তো এখন চিন্তা করেন, আমি কি বললাম যে FeV1 হলো FVCর প্রায় 80%, এটা মনে রাখবেন। তার মানে আমি যদি এইটা বলি FeV1 ডিভাইডেড বাই FVC ইজ ইকুয়াল টু 0.8, কারণ 80% মানে 80 নিচে 100, তাহলে উপরে যদি আপনি কাটাকাটি করেন তাহলে 0.8 পাবেন। তার মানে হলো FeV1 এবং FVCর মেইন রেশিও হলো 0.8। আচ্ছা, আমাকে কি বলতে পারেন, ধরেন একজনের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে, কে কে বলতে পারবে অবস্ট্রাকটিভ লাং ডিজিজগুলো কি কি? অবস্ট্রাকটিভ লাং ডিজিজগুলো কি কি? একটা হলো অ্যাজমা আর একটা হলো সিওপিডি। সিওপিডির মধ্যে আবার কি কি পড়েছে আমরা সবাই জানি। সিওপিডির মধ্যে পড়েছে, এক হলো ক্রনিক ব্রঙ্কাইটিস, দ্বিতীয়ত ইমফাইসেমা। সিওপিডির দুটো ডিজিজ নিয়ে হয়েছে, সেটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হলো ইমফাইসেমা, আর ওইদিকে হলো অ্যাজমা। তো এটা হলো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, মানে এই ক্ষেত্রে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন থাকে। আচ্ছা চিন্তা করেন, যার রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন আছে তার কি FeV1 অর্থাৎ প্রথম সেকেন্ডে ভাইটাল ক্যাপাসিটি নর্মাল মানুষের থেকে বেশি বের হবে না কম বের হবে? একটা লোকের ধরেন রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন আছে, তো সেই লোকটার প্রথম সেকেন্ডে ভাইটাল ক্যাপাসিটি নর্মাল মানুষের যতটুকু বের হয়েছে, তো এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজের পেশেন্টের সেই পরিমাণই বের হবে, তার থেকে বেশি বের হবে না কম বের হবে? অবশ্যই কম বের হবে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো FeV1 অবস্ট্রাকটিভ লাং ডিজিজে সাধারণত কমে যাবে, ডিসপ্রপোর্শনেটলি কমে যাবে, ঠিক আছে? আর ওকে, তারপর আমি যদি রেস্ট্রিকটিভ ডিজিজের কথা বলি, রেস্ট্রিকটিভ ডিজিজে FeV1 কি কমবে না বাড়বে না নর্মাল থাকবে বলেন তো? রেস্ট্রিকটিভ ডিজিজ লাইক পালমোনারি ফাইব্রোসিস, একটা কমন রেস্ট্রিকটিভ ডিজিজ পালমোনারি ফাইব্রোসিস। পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে FeV1 কি বাড়বে, কমবে না নর্মাল থাকবে? মজার কথা হলো FeV1 কিন্তু রেস্ট্রিকটিভ ডিজিজেও কমবে।
দুটোটাই কমবে। দেখেন ওইদিকেও আপনার কি বলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজও কমবে, ঠিক একইভাবে রেস্ট্রিকটিভ ডিজিজও কমবে। কেন বলেন তো? কারণ এই লোকটার যার রেস্ট্রিকটিভ ডিজিজ পালমোনারি ফাইব্রোসিস, চিন্তা করেন তার লাংটাই ছোট হয়ে গেছে ভাই। একটা নর্মাল মানুষ, আপনার আমার লাংয়ের ভলিউম হলো কত? 6 লিটার। কিন্তু যে লোকটার পালমোনারি ফাইব্রোসিস হয়ে গেছে সেই লোকটার তো আপনার লাংই ছোট হয়ে গেছে ভাই। তার লাং ধরেন হয়েছে, লাং ভলিউম হয়েছে 4 লিটার। তো যার লাং ভলিউমই 4 লিটার, তার FEV1 কতটুকু বের হবে? তার FEV1 ফার্স্ট সেকেন্ডে ভাইটাল ক্যাপাসিটির কতটুকু বের হবে? অর্থাৎ সমস্যা হয়েছে কি, যার রেস্ট্রিকটিভ ডিজিজ যেমন পালমোনারি ফাইব্রোসিস হয়েছে, লাংটা ছোট হয়ে গেছে, ওর টোটাল লাং ক্যাপাসিটি কমে গেছে, ওর ভাইটাল ক্যাপাসিটি কমে গেছে। ভাইটাল ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে ওর FEV1ও কমে গেছে। কিন্তু কি, এই রেস্ট্রিকটিভ ডিজিজে FEV1 কমছে প্রপোর্শনেটলি, অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটিও কমছে, একই সাথে FEV1ও কমছে, অর্থাৎ প্রপোর্শনেটলি কমছে। কিন্তু যার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ তার কি হয়েছে, ভাইটাল ক্যাপাসিটি যেমন থাকা দরকার তেমনই আছে, লাং ক্যাপাসিটি বরং আরো বেশি হয়ে গেছে, কিন্তু FEV1 এটা কমে গেছে শুধু। সুতরাং ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আমরা বুঝতে পারতেছি যে FEV1টা ডিসপ্রপোর্শনেটলি কমছে, কিন্তু ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ FEV1টা প্রপোর্শনেটলি কমছে। তো এই দুইটা আমরা কিভাবে আলাদা করতে পারি? যদি আমরা ধরেন দু ক্ষেত্রে তো FEV1 কমে গেছে, রেস্ট্রিকটিভ লাং ডিজিজও FEV1 কমছে, আবার আপনার অবস্ট্রাকটিভ লাং ডিজিজও FEV1 কমছে। তো এইটা আমরা কিভাবে আলাদা করব? এটা আলাদা করতে গেলে আমাদের করতে হবে FEV1 FVC রেশিও, অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটির সাথে FEV1 এর রেশিও। তো একটা জিনিস চিন্তা করেন, আমার সাথে সাথে একটু কঠিনভাবে চিন্তা করতে হবে। উপরে FEV1, নিচে FVC। তো যে লোকটার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে তার ভাইটাল ক্যাপাসিটি যেমন আছে প্রায় তেমনই থাকবে, কিন্তু FEV1 অনেক বেশি কমে যাবে। তো FEV1 যদি অনেক বেশি কমে যায়, কারণ হয়তো প্রথম সেকেন্ডে অবস্ট্রাকশনের জন্য বেশি বাতাস বাইরে বের হতে পারতেছে না, সুতরাং FEV1 যদি কমে যায়, আমরা জানি একটা ভগ্নাংশের উপরের কোনো কিছু যদি কমে যায় তাহলে কি হবে, সেই রেশিওটাও কমে যাবে। অর্থাৎ FEV1 FVC রেশিও এটা নর্মালি 0.8, আমি কিছুক্ষণ আগে কিন্তু বললাম। তো যার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ তার কি হবে, FEV1 FVC রেশিওটা কমে যাবে, 0.8 এর কম হবে। কিন্তু যে লোকটার ধরেন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ তার কি হবে, FEV1 উপরে, নিচে FVC। তো এই লোকটার কি হয়েছে, FVCও কমছে যতটুকু, FEV1ও কমছে ততটুকু। অর্থাৎ এই লোকটা লাংই ছোট হয়ে গেছে, যার কারণে ফোর্স ভাইটাল ক্যাপাসিটিও ছোট হয়ে গেছে, কমে গেছে, সেটার সাথে সাথে FEV1ও কমে গেছে। সুতরাং দুটোই যেহেতু কমছে, সুতরাং রেশিও কি থাকবে, রেশিও একই থাকবে। তার মানে FEV1 দুইটার ক্ষেত্রেই কমবে, রেস্ট্রিকটিভ লাং ডিজিজও কমবে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজও কমবে। কিন্তু দুটোকে আমরা আলাদা করব কিভাবে? এটা দুটোকে আলাদা করতে গেলে আমাদের লাগবে FEV1 FVC রেশিও, এবং অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যাদের, তাদের FEV1 FVC রেশিও 0.8 এর কম হবে, আর যাদের রেস্ট্রিকটিভ লাং ডিজিজ তাদের FEV1 FVC রেশিও 0.8 কিংবা তার বেশি হবে। আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন এতটুকু? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তারপরে বলেন তো, টোটাল লাং ক্যাপাসিটি অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বাড়বে না কমবে? টোটাল লাং ক্যাপাসিটি বা টোটাল লাং ভলিউম অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে। কারণ কি, চিন্তা করেন, যার রেসপিরেটরি ট্র্যাক্টে অবস্ট্রাকশন আছে তার তো বাতাস সবগুলো বেরই হইতে পারে না, সুতরাং লাংয়ে সবসময় এক্সট্রা বাতাস থেকে যায়, এবং এই এক্সট্রা বাতাসের কারণে আপনার লাং আস্তে আস্তে বড় হতে থাকে। সিওপিডির পেশেন্টের যেমন কিন্তু আপনার লাং বড় হয়ে যায়। সুতরাং অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কি হবে, টোটাল লাং ক্যাপাসিটি বেড়ে যাবে, কিন্তু রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কি হবে, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে হবে উল্টোটা, এখানে লাংটা ছোট হয়ে যাবে, তার সাথে সাথে টোটাল লাং ক্যাপাসিটিও ছোট হয়ে যাবে, টোটাল লাং ভলিউমও ছোট হয়ে যাবে। তো আশা করি আপনারা বেসিক যে ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। এখন আমরা ছোট করে আর দুই একটা টপিক বলবো,
তার মধ্যে একটা হলো ডেড স্পেস নিয়ে একটু কথা বলি আমি। ডেড স্পেস হলো, আপনি আমার সাথে সাথে চিন্তা করেন, এই যে আমাদের লাংয়ের কয়টা জোন আছে? কন্ডাক্টিং জোন আর একটা হলো রেসপিরেটরি জোন। কন্ডাক্টিং জোন কতটুকু পর্যন্ত? কে বলতে পারবে কন্ডাক্টিং জোন কতটুকু পর্যন্ত? কন্ডাক্টিং জোন কতটুকু পর্যন্ত? এনিবডি? এগুলো কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য ইম্পর্টেন্ট, রেসিডেন্সির জন্য ইম্পর্টেন্ট, এবং আপনাদের ভাইবার জন্য তো ইম্পর্টেন্ট বটেই। সেটা হোক ফার্স্ট প্রপের ভাইবা, সেটা হোক ফাইনাল প্রপের ভাইবা। কতটুকু পর্যন্ত কন্ডাক্টিং জোন? টার্মিনাল ব্রঙ্কিওল, রাইট আনসার। টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত ভেন্টিলেশন পারফিউশন রেশিও নিয়ে সামনে কোনো একটা টপিকসে আমি বলবো ইনশাল্লাহ, এটা অনেক দেরি হয়ে যাবে। তো আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত হলো কন্ডাক্টিং জোন। আর টার্মিনাল ব্রঙ্কিওলের পরে আছে হলো রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যান্ড রেসপিরেটরি ব্রঙ্কিওল ওপেন করেছে হলো অ্যালভিওলাইতে। রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাই এটা হলো রেসপিরেটরি জোন, ঠিক আছে? তো এই কন্ডাক্টিং জোন পর্যন্ত কোনো কি হয় না, কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। গ্যাস এক্সচেঞ্জের জন্য কি দরকার আমাদের? গ্যাস এক্সচেঞ্জের জন্য বাতাসটা যেতে হবে রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং অ্যালভিওলাইতে। তো আপনি যখন 500 ml বাতাস নিচ্ছেন, চিন্তা করেন, একটা বোতলের কথা চিন্তা করেন। বোতলের তলানিটা হলো আপনার অ্যালভিওলাই, বোতলের তলানিটা হলো আপনার অ্যালভিওলাই, রেসপিরেটরি ব্রঙ্কিওল, আর এর উপরের অংশটুকু হলো টার্মিনাল ব্রঙ্কিওল। তো আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন চিন্তা করেন আপনি পানিটা ঢালতেছেন বোতলের মধ্যে, তার মানে আগে বাতাসগুলো কোথায় যাবে? যে জমবে আগে অ্যালভিওলাইতে জমবে, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে আস্তে আস্তে বোতলটা ভরতে হলে কিন্তু এই তারপরে আপনার টার্মিনাল ব্রঙ্কিউল ভরবে, তারপরে আস্তে আস্তে প্রিন্সিপাল ব্রঙ্কাসগুলো ভরবে, আস্তে আস্তে ট্রাকিয়া পর্যন্ত ভরবে। তার মানে এই রেসপিরেটরি এরিয়া বাদেও 500 ml, মানে এটা 500 ml এর বোতলের কথা চিন্তা করেন। একটা 500 ml বোতল ভর্তি করতে হলে রেসপিরেটরি 500 ml বোতলের কথা বলতেছি, সাথে সাথে এই যে আমার টাইডাল ভলিউমটাও চিন্তা করবেন, টাইডাল ভলিউমও 500 ml। তো বাতাসটা প্রথমে রেসপিরেটরি ব্রঙ্কিউল ভর্তি করবে, তারপরে কিন্তু সেই 500 mlটা কিন্তু কন্ডাক্টিং জোনটাও ভর্তি করে রাখবে, তাই না? তার মানে এটা বুঝলাম যে 500 ml বাতাসের মধ্যে কিছু অংশ থাকবে রেসপিরেটরি এরিয়াতে, রেসপিরেটরি জোনে, আর কিছু থাকবে হলো কন্ডাক্টিং জোনে। তো যে বাতাসটা কন্ডাক্টিং জোনে থাকবে সেই বাতাসটা কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারবে না। দিস ইজ কল্ড ডেড স্পেস, দিস ইজ কল্ড ডেড স্পেস। তো আপনারা কি জানেন ডেড স্পেস এয়ার কতটুকু? ডেড স্পেস ভলিউম কতটুকু? কেউ কি জানেন ডেড স্পেস ভলিউম কতটুকু? ডেড স্পেস ভলিউম কতটুকু? হ্যাঁ, ডেড স্পেস ভলিউম হলো 150 ml, রাইট অ্যান্সার। অর্থাৎ এখানে আবার কথা আছে, ডেড স্পেস আবার আছে দুটো ডেড স্পেস, একটা হলো অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস, ঠিক আছে? কি কি আছে? একটা হলো অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর একটা হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তো আমি নর্মালি বলছি, অ্যানাটমিক্যাল ডেড স্পেস হলো 150 ml, যেটা আমাদের কন্ডাক্টিং জোনে থাকে। এই বাতাসটা আমাদের কোনো কাজেই লাগে না। তার মানে কতটুকু বাতাস 500 ml আমাদের একটা টাইডাল রেসপিরেশনের কতটুকু বাতাস গ্যাসিয়াস এক্সচেঞ্জে কাজে লাগে? 500 মাইনাস 350, 500 মাইনাস 150, অর্থাৎ 350 ml আমাদের রেসপিরেটরি জোনে যায়, আর বাকি 150 ml আমাদের এই কন্ডাক্টিং জোনে থাকে, যেটা আমাদের কোনো কাজেই লাগে না। এইটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তো কেউ কি বলতে পারবেন ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি? ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি? ধরেন একটা লোকের, আচ্ছা ধরেন একটা লোকের ধরেন পালমোনারি ফাইব্রোসিস হয়েছে, অনেকগুলো অ্যালভিওলাই ফাইব্রোসিস হয়ে গেছে। তো যে অ্যালভিওলাইগুলো ফাইব্রোসিস হয়ে গেছে সেই অ্যালভিওলাই দিয়ে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? আপনাদের কি মনে হয় যে অ্যালভিওলাইগুলো ফাইব্রোসিস হয়ে গেছে সেই অ্যালভিওলাইতে কি কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে? হবে না। তার মানে যদিও বাতাস ওই অ্যালভিওলাইগুলোতেও যাচ্ছে, সেখানেও কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। তার মানে
এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস 150 প্লাস অ্যালভিওলার ডেড স্পেস, অর্থাৎ অ্যালভিওলার মধ্যেও কিছু কিছু অ্যালভিওলাই যাদের ধরেন পালমোনারি ফাইব্রোসিস হয়েছে কিংবা ইমফাইসেমা হয়েছে, কিছু কিছু অ্যালভিওলাই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ করবে না। তার মানে ওই অ্যালভিওলার ডেড স্পেসগুলো আমাদের কাউন্ট করতে হবে। তো যখন আমরা অ্যানাটমিক্যাল ডেড স্পেসের সাথে ওই অ্যালভিওলার ডেড স্পেসটা যুক্ত করব, তখন এই দুইটা সমষ্টিকে আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। খুবই সোজা জিনিস, সোজা না? আচ্ছা, এখন তাহলে বলেন তো আমাদের টোটাল অ্যালভিওলার ভেন্টিলেশন কত হবে? টোটাল অ্যালভিওলার ভেন্টিলেশন হবে হলো 1 মিনিটে আমরা কয়বার ব্রেথ নেই প্লাস কতটুকু বাতাস অ্যালভিওলার জোনে যায়। তো আমরা নর্মালি টোটাল 1 মিনিটে টোটাল ভেন্টিলেশন নেই হলো 12 বার, রেসপিরেটরি রেট হলো নর্মালি 12। তো 12 গুণন টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস। তো 12 গুণন টাইডাল ভলিউম কত? 12 গুণন টাইডাল রেসপিরেশন হলো 500 ml মাইনাস ডেড স্পেস 150, বিয়োগ করেন, তার মানে কত হচ্ছে? 350 হচ্ছে। তার মানে 12 গুণন 350 প্রায় 4200 ml আসে। তো এই 4200 ml পার মিনিট হলো আমাদের অ্যালভিওলার ভেন্টিলেশন। ঠিক আছে, অ্যালভিওলার ভেন্টিলেশন। আর আরেকটা আছে মিনিট রেসপিরেটরি ভলিউম। মিনিট রেসপিরেটরি ভলিউম হলো টোটাল আর কি, যে টাইডাল ভলিউম নিচ্ছে আমরা 500 ml আর মিনিটে 12 বার রেসপিরেশন নিচ্ছে, তাহলে 12 গুণন 500 5 12 60। তার মানে হলো মিনিট রেসপিরেটরি ভলিউম হলো 6 লিটার। আর অ্যালভিওলার ভেন্টিলেশন মানে যে বাতাসটুকু শুধু অ্যালভিওলাইতে যাচ্ছে, ডেড স্পেসকে আমরা তখন বাদ দিয়ে দিব। তার মানে 500 মাইনাস 150 350 আসে। তার মানে 12 গুণন 350 যদি আমরা গুণ করি 12 সাথে 350 আমরা পাবো 4200 ml। সুতরাং মিনিট রেসপিরেটরি ভলিউম হলো আমাদের 6 লিটার আর আমাদের অ্যালভিওলার ভেন্টিলেশন হলো 4200 ml বা 4.2 লিটার। তো দ্যাটস অল। আমার মনে হয় একটা জিনিসকে বেশি দীর্ঘায়িত আমরা না করি, রাতও অনেক হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারতেছেন? সবকিছু বুঝতে পারছেন? আজকে নতুন কিছু শিখতে পারছেন? যেমন এই যে এপিভি1 যে রেস্ট্রিকটিভ ডিজিজ, তারপর অবস্ট্রাকটিভ ডিজিজ, সবগুলোতেই দুটোতেই কমে, এই জিনিসটা তো অনেকেই নতুন জানলেন, তাই না? ডক্টর কোকো ইজ স্লিপিং। হ্যাঁ, ডক্টর কোকো ইজ স্লিপিং। আমার এই বিড়ালের নাম কোকো। নতুন কিছু শিখতে পারছেন? তো যদি নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সবাই অনেক বেশি ভালো পড়াশোনা করবেন। আমি সবসময় এক্সপেক্ট করি আমাদের মেডিকেল সায়েন্সে আসলে মাইকেল বলে কিছু নাই। সত্য কথা বলতে মাইকেল মানে নিজেকে ফাঁকি দেওয়া, নিজের বাবা মাকে ফাঁকি দেওয়া, নিজের কেরিয়ারকে ফাঁকি দেওয়া। আলটিমেটলি আতেলরাই জিতে যায়। আতেল বলতে আমি আবার এটা বোঝাচ্ছি না যে আপনাকে সবসময় পড়তে হবে। আপনি আপনার ইগুলো মেনটেন করেন, আপনি আপনার এক্সট্রা কারিকুলার মেনটেন করেন। আমি নিজেও কিন্তু এক্সট্রা কারিকুলার মেনটেন করি, সবসময় এক্সট্রা কারিকুলার মেনটেন করি। ঠিক আছে, তো এগুলো অবশ্যই করবেন, এক্সট্রা কারিকুলার অবশ্যই মেনটেন করবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে পড়াশোনা হলো 1, এই 1 এর পরে যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সব 0। তো 1 এর পরে যত 0 আপনি অ্যাড করবেন সেই সংখ্যাটার কিন্তু মান বাড়তে থাকবে। 1 এর পরে একটা 0 10, তারপরে 2টা 0 100, তারপরে 4টা 0 1 লাখ। কিন্তু পড়াশোনা না করে শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে হলো 0-র পরে যত বেশি 0 বসান, দিস ইজ 0, জাস্ট 0। তো এটা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন এবং পড়াশোনা করবেন বেশি করে। ওকে, আল্লাহ হাফেজ। অন্য কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো লেট নাইটে আমরা কথা বলবো। আল্লাহ হাফেজ। গড ব্লেস ইউ অল।